আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সায়েন্স দুনিয়া ইন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের জন্য মাধ্যমিক 2020 যে গণিতের যে প্রশ্নপত্র, সেখান থেকে 4 নম্বর দাগের যে প্রশ্নগুলো আছে, মোট 12খানা প্রশ্ন আছে, সেই 12খানা প্রশ্নের সমাধান আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্নের জন্য তোমাদের 2 মার্কস করে দেওয়া হয় সঠিক উত্তরের জন্য। তো চলো আমরা শুরু করি। এটা হচ্ছে পার্ট 4 ভিডিও। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তার কারণটা হচ্ছে, এখানে তোমাদের আমি অনেক কিছু ভালো ভালো জিনিস বলবো, যেখান থেকে তোমরা অঙ্কটা কিন্তু শিখতে পারবে। যাদের কঠিন লাগে তারাও কিন্তু সহজেই করে নিতে পারবে, ঠিক আছে? কারণ জ্যামিতির কিছু কিছু অঙ্ক আছে, ভালো ভালো অঙ্ক, সেখান থেকে তোমাদের অনেক কিছু শেখার আছে। তাই ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। তাহলে চলো, এটাই আমাদের অনুরোধ থাকলো। এবার আমরা অঙ্কটাকে, সবার প্রথম অঙ্কটাকে দেখে নিই। প্রথম অঙ্কটা খুবই সহজ অঙ্ক, আশা করছি তোমরা সবাই পারবে। বলছে কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধিমূলের অনুপাত 5:6। সবৃদ্ধিমূলকে আমরা সহজ ভাষায় বলে থাকি সুদ আসল। তার মানে 5 বছরের আসল আর সুদ আসল, এই দুটো রাশির অনুপাত হচ্ছে 5:6। বার্ষিক সরল সুদের হার, তাহলে সরল সুদ বলেছে, ঠিক আছে? তার মানে আর বার করতে হবে। তাহলে আমরা ধরে নিতে পারি, এখানে ধরি আসলের পরিমাণ, ঠিক আছে? আসলকে আমরা জানি সাধারণত পি। তাহলে আসলের পরিমাণ আমরা ধরে নিচ্ছি 5x টাকা। তাহলে সুদ আসলের পরিমাণ কত হবে? সুদ আসলের পরিমাণ, যেটাকে আমরা এ দিয়ে চিহ্নিত করি, সেটা হচ্ছে 6x টাকা, যেহেতু অনুপাত দিয়ে দিয়েছে 5:6। তাহলে সুদ কত হবে এটা আমরা সবাই জানি। সুদ কী করে বার করা হয়? সুদ আসল থেকে যদি আমি আসলের পরিমাণটা বাদ দিয়ে দিই, তাহলে যেটা থাকবে সেটাই হলো সুদ। তাহলে সুদ অর্থাৎ আই, যেটা হলো 6x মাইনাস 5x সমান সমান এক্স টাকা। আচ্ছা, সময় এখানে দিয়ে দিয়েছে, সময়টা টি যেটা এখানে দিয়ে দিয়েছে, কত? 5 বছর দিয়ে দিয়েছে। তাহলে এবার আমরা সুদের হার বার করি। সুদের হার, অবশ্যই সেটা সরল সুদের হার, হ্যাঁ, সরল সুদের হার, যেটাকে আর দিয়ে আমরা সূচিত করি। তাহলে আর এর সূত্র কি? আর এর তোমরা সরাসরি সূত্র ফেলতে পারো, অথবা তোমরা এই সূত্রটা লিখে এখানে আই পি টি এর মানটা বসিয়ে দাও, বসিয়ে এখানে সমাধান করে আর এর মানটা বার করো। অথবা আর এর সরাসরি সূত্রও তোমরা ফেলতে পারো, 100 ইন্টু আই ডিভাইডেড বাই পি ইন্টু টি। এবার এখানে মানগুলো আমরা বসিয়ে দিই। তাহলে 100 ইন্টু আই, আই মানে সুদ, যেটা হচ্ছে এক্স টাকা, ডিভাইড পি মানে আসল, যেটা হচ্ছে 5x টাকা, টি মানে সময়, যেটা হচ্ছে 5 বছর। আচ্ছা, এক্স আর এক্স কেটে গেল, একটা 5 দিয়ে 100কে কাটো, 20 হয়, আবার 5 দিয়ে, 4 5 20। তাহলে আর ইকোয়াস টু কী পেলাম? 4%। তাহলে এটাই হলো এই প্রশ্নের উত্তর। খুব সহজ একটা অঙ্ক ছিল। এবার আমরা পরের অঙ্কটা করব। তাহলে 2 নম্বর অঙ্ক। আচ্ছা, হ্যাঁ, দেখো কি বলছে, যে এ এবং বি কোনো ব্যবসায় 1050 টাকা লাভ করে, ঠিক আছে? মানে দুজন মিলে ব্যবসায় এত টাকা লাভ করেছে। এর মূলধন 900 টাকা এবং লভ্যাংশ 630 টাকা হলে বি এর মূলধন কত? দেখো, মূলধন মানে যে টাকাটা ব্যবসায় নিয়োজিত করা হয়, আর লাভ মানে ব্যবসা চলার পর একটা নির্দিষ্ট সময় পর যে টাকাটা তারা লাভ পায়, সেটাকে আমরা লভ্যাংশ বলি। তো এ কী করেছে? ব্যবসায় 900 টাকা লাগিয়েছিল বা নিয়োজিত করেছিল, এবং সেখান থেকে যে লাভটা হয়েছিল, এই লাভের থেকে এ 630 টাকা পেয়েছে। তাহলে বি কত টাকা ব্যবসায় নিয়োগ করেছিল? আচ্ছা, এই ব্যাপারে আমি তোমাদের বলে দিই, অঙ্কে যদি কোথাও যদি বিশেষ শর্ত উল্লেখ না করে দেয়, তাহলে সবসময় বুঝে নেবে লাভ যে অনুপাতে বণ্টিত হয়, সেই অনুপাতটাই লভ্যাংশ মূলধনের অনুপাত হয়। বা সহজ ভাষায় যদি বলি, মূলধনের অনুপাত যা হয়, লভ্যাংশের অনুপাত সেটাই হয়। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি লাভটা দিয়ে দিয়েছে, আচ্ছা এর লাভটাও দিয়ে দিয়েছে, মোট লাভটা দিয়ে দিয়েছে। এই মোট লাভের থেকে এর লাভের অংশটা যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে কী পাবো? তাহলে আমরা বি এর লাভটা পেয়ে যাব। আচ্ছা, বি এর লাভটা জানা হয়ে গেল, এর লাভটা দেওয়া আছে, তাহলে এ আর বি এর লাভের অনুপাতটা আমরা বার করে নিতে পারবো। আচ্ছা, এ আর বি এর লাভের অনুপাত তো বেরিয়ে গেল, তাহলে কী হবে? আচ্ছা, লাভের অনুপাত যেটা হয় সেটাই তো মূলধনের অনুপাত হয়। তাহলে মূলধন অনুপাতটাও পেয়ে গেলাম, যার মধ্যে একটা পরিমাণ দিয়ে দিয়েছে,
তাহলে ওই মূলধনের অনুপাতটাকে কাজে লাগিয়ে খুব সহজেই আমরা বি এর মূলধনটা বার করে নেব, ঠিক আছে। এবং কী করে বার করি দেখো, এখানে আমরা সামান্য একটু বীজগণিত প্রয়োগ করব, ঠিক আছে, পাটিগণিতের সাথে সাথে বীজগণিত প্রয়োগ করব। তাহলে মোট লাভ, খুব সহজ একটি অঙ্ক কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। মোট লাভ হচ্ছে 1050 টাকা। এ এর লাভ 630 টাকা। তাহলে অতএব বি এর লাভ 1050 মাইনাস 630, এত টাকা। তার মানে কত হলো? 420 টাকা। তাহলে এবার এ ও বি এর লভ্যাংশের অনুপাত। আচ্ছা, লভ্যাংশ অনুপাত তাহলে কত হবে? এর লাভ হচ্ছে 630, তাহলে তার সাথে বি এর লাভ 420। অনুপাতটা আমরা বার করি, 0 0 কেটে গেল। অনুপাতে কাটাকুটি দেখানোর দরকার নেই, ঠিক আছে, এরকমভাবে লিখবে। রাফে তোমরা কাটাকুটিটা করে নিতে পারো এরকম করে। 7 দিয়ে কাটো, 7 নং 63, 6 7 42, 9:6। এবার তুমি আরও কাটতে পারো, আমার মনে হয় না আরও কাটার দরকার। এবার দেখো, এটা হচ্ছে লভ্যাংশের অনুপাত। এখানে দেখো তুমি আর 100 গুণ করলেই পেয়ে যাবে এর পরিমাণটা, যেটা লাভের পরিমাণ, সেটা 900 টাকা। আচ্ছা দেখো কেন বলছি এরকম, কারণ এর মূলধনটা তো 900 টাকা দিয়েছে। আচ্ছা, এর যদি লভ্যাংশ যদি 900 টাকা হয়, তাহলে বি এর লভ্যাংশ এই অনুপাতে 600 টাকা হবে। এটা যদি 900 হয় তাহলে এটা 600 হবে, ঠিক আছে। তার মানে এর মূলধনও যদি 900 হয় তাহলে বি এর মূলধন হবে 600। এইভাবে করা যায়, ঠিক আছে। বাট আমি এইভাবে করছি না, আমি তোমাদের একদম সঠিক যেভাবে অঙ্কর নিয়ম সেই অনুযায়ী করে দিচ্ছি। এটাকে আরও ছোটো করে নাও, আর তো ছোটো হবে না, ব্যাস। তাহলে এখন আমরা লিখব, যেহেতু লভ্যাংশের অনুপাত ইকুয়ালস টু মূলধনের অনুপাত, অতএব মূলধনের অনুপাত কত হলো? 3:2। এবার আমরা লিখতেই পারি প্রশ্নানুসারে, দেখো এর পরিমাণটা দিয়েছে 900 মূলধনটা, তাহলে বি এর মূলধনটা আমরা ধরে নিচ্ছি এক্স। এবার তাদের মূলধনের অনুপাতটা 3:2, তাই না? তাহলে এক্সটা আমরা ধরে নিচ্ছি বি এর মূলধন, এটা আমরা ধরে নিলাম। এবার আমরা এখানে কি করব, কোনাকুনি গুণটা করি, 3x আর এখানে 900 ইন্টু 2, ঠিক আছে। তার মানে এটা হচ্ছে 900 ইন্টু 2, এটা গুণটা করার দরকার নেই, কাটাকুটি তো করতেই হবে, তাই এখন আর এখানে গুণটা করব না। এবার কেটে দাও, তাহলে কি পেলাম? তাহলে আমরা পেয়ে গেলাম 600 টাকা, যেমনটা তোমাদের বলেছিলাম। এটা 9 আছে, সাথে 100 গুণ করলে 900 হয়ে যাবে, আর এটা 6 আছে, তাহলে এখানেও 100 গুণ করতে হবে, 600 হবে। তাহলে এর যদি মূলধন 900 হয় তাহলে বি এর মূলধন 600, ঠিক আছে। হ্যাঁ, তুমি যদি যদি আমাকে জিজ্ঞাসা করো যে এইটা কি করা যাবে, অবশ্যই করা যাবে, কারণ এটা শর্ট কোশ্চেন, তোমরা অত বেশি তোমাদের এক্সপ্লেন করার দরকার লাগে না, সামান্য একটু ভাবে মানে বুঝিয়ে দিতে পারলেই কিন্তু ফুল মার্কস পেয়ে যাবে, ঠিক আছে। চলো, তাহলে এটার উত্তর আমরা পেয়ে গেলাম 600 টাকা। আচ্ছা, এরপরে আমরা 3 নম্বর প্রশ্নতে যাব। 3 নম্বর প্রশ্ন খুব পরিচিত একটা অঙ্ক, এবং বইয়ের অঙ্ক। এক্স ভেদ ওয়াই, ওয়াই ভেদ জেড এবং জেড ভেদ এক্স, ঠিক আছে, সরল ভেদ দিয়েছে এখানে। ভেদ ধ্রুবক তিনটির গুণফল নির্ণয় করো। যেহেতু আমরা দেখতে পাচ্ছি তিনটে নতুন মানে ভিন্ন সম্পর্ক, তাহলে তিনটে সম্পর্ক থেকে তিনটে ভেদ ধ্রুবক আসবে। এখন এই ভেদ ধ্রুবকের মধ্যে আমাদের ভেদ ধ্রুবক মানে যে ভেদ ধ্রুবক তিনখানা যেটা বেরোবে তাদের গুণফলটা কত হবে সেটা আমাদের বার করতে হবে। তো দেখি আমরা করি। তাহলে যেগুলো দিয়েছে আমরা লিখে নিই। দিয়েছে এক্স ভেদ ওয়াই, ওয়াই ভেদ জেড আর জেড ভেদ এক্স। তাহলে এক্স ভেদ ওয়াই, ওয়াই সরল ভেদ জেড আর জেড সরল ভেদ এক্স। তাহলে আমরা জানি এই ভেদের চিহ্ন তুলে ইকুয়ালস টু নিয়ে আসতে গেলে আমাদের একটা ধ্রুবক ধরে নিতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা ধরে নেবো এক্স ইকুয়ালস টু, ধ্রুবকটা ধরে নেবো কে ওয়ান ওয়াই। তাহলে কে ওয়ানটা কত হবে? কে ওয়ানটা হবে এক্স বাই ওয়াই, তাই তো। ওয়াইটা এইদিকে আসছে, তাহলে ওয়াইটার নিচে চলে যাবে, ভাগ হবে, তাই তো। তাহলে এটা ভেদ ধ্রুবক। একইভাবে এখান থেকে আমরা ধরে নিচ্ছি ওয়াই ইকুয়ালস টু কে2 জেড। তাহলে কে2 ইকুয়ালস টু হবে কি, জেডটা যেহেতু এদিক থেকে আসছে তাহলে জেডটা নিচে চলে যাবে। আর জেড ইকুয়ালস টু কে3 এক্স, তাহলে কে3 ইকুয়ালস টু হবে জেড বাই এক্স। আশা করছি বুঝতে পেরেছো। আর কে1 কে2 কে3 কি লিখে নেবে, কে1 কে2 কে3 এগুলো কি, 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 কে1 কে2
অশূন্য ভেদ ধ্রুবক সমূহ। ঠিক আছে, এবার আমরা গুণ করে দিই আমাদের যে গুণফলটা বার করতে বলেছে। তাহলে এবার k1 এর মানটা বসিয়ে দিই, x/y গুণ k2 এর মানটা বসিয়ে দিই y/z ইন্টু k3 এর মানটা z/x। খুব একটি সহজ অঙ্ক, z z y y x x। তাহলে সবগুলো কেটে গেল, তার মানে উপরে 1 নিচে 1, তার মানে 1। ঠিক আছে, আমি কি পেলাম? ভেদ ধ্রুবক তিনটের গুণফল 1। তাহলে এটা ভাষায় লিখে দেবো, হ্যাঁ, এটা ভাষায় লিখে দেবে, ভেদ ধ্রুবক তিনটির গুণফল 1 সমান। হয়ে গেল, এটাই হচ্ছে উত্তর। এবার পরের অঙ্কতে যাব। 4 নম্বর অঙ্ক। দেখো কি বলছে, 5x স্কোয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজ দুটি আলফা ও বিটা হলে 1/আলফা প্লাস 1/বিটার মান নির্ণয় করো। এই ধরনের অঙ্ক কিন্তু সূত্র নির্ভর অঙ্ক, আমাদের ভালো করে সূত্রগুলো জানতে হবে। তাহলে এই সমীকরণটার দুটো বীজ দিয়ে দিয়েছে, আমরা সবার প্রথম কি করব, এই সমীকরণের যে দুটো বীজ আছে তাদের যোগফল বার করব আর তাদের গুণফল বার করব। এবং কি করে বার করব, তার জন্য তোমাদের সূত্র আছে, যোগফল বার করারও সূত্র আছে, গুণফল বার করারও সূত্র আছে। তো সেটাকে করি, তারপরে এই অংশটা আমরা করব। ঠিক আছে, তাহলে আমরা সমীকরণটাকে আগে লিখে নিই। আচ্ছা, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগকে আমরা একটা চিহ্ন দিই, যে চিহ্নটা হচ্ছে এ। ঠিক আছে, এ দিয়ে চিহ্নিত করি। এবার এক্স স্কোয়ারের সহগ মানে এক্স স্কোয়ারের পাশে যেটা থাকে, মানে বাঁ দিকে, হ্যাঁ 5। তাহলে এটা কত হচ্ছে 5। আচ্ছা, এক্সের সহগের আমরা চিহ্ন দিই বি, তাহলে এক্সের সহগ মানে এইটা -2, চিহ্নটা অবশ্যই লিখতে হবে। এখানে কেন চিহ্ন লিখিনি, কারণ এখানে যোগ আছে, যোগ থাকলে না লিখলেও চলবে। আচ্ছা, এবার এইখানে কি এক্স নেই, তাহলে এটাকে আমরা কি বলবো, ধ্রুবক পদ, হ্যাঁ ধ্রুবক, ধ্রুবক পদ। তো ধ্রুবক পদকে আমরা সি দিয়ে চিহ্নিত করি, তাহলে সি ইকুয়ালস টু কত 3। এবার আমরা যোগফল বার করব, তাহলে আলফা প্লাস বিটা মানে বীজ দুটোর যোগফল। আমি এখানে ভাষা লিখলাম না, কারণ শর্ট কোশ্চেন, অত ডিটেলে আমাদের লিখতে হবে না। তো আলফা প্লাস বিটার সূত্র কি, আলফা প্লাস বিটা অর্থাৎ বীজ দ্বয়ের গুণফলের সূত্র মাইনাস বি বাই এ, অর্থাৎ এক্সের সহগ মাইনাস এক্সের সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। এবার মানগুলো আমরা বসিয়ে দিই, মাইনাস বি এর মান কত -2 ডিভাইডেড বাই এর মান কত 5, এই মাইনাসটা এই মাইনাসটা, হ্যাঁ, আর বি এর মানটা আলাদা করে মাইনাস আছে বলে ব্র্যাকেটে রাখা হলো। আচ্ছা, মাইনাস মাইনাস পজিটিভ হয়ে গেল, তাহলে কত 2/5। এবার আমরা গুণফলটা বার করব, আলফা ইন্টু বিটা। আচ্ছা, আলফা ইন্টু বিটার সূত্র কি, সি বাই এ, অর্থাৎ ধ্রুবক পদ বাই এক্স স্কোয়ারের সহগ। সি এর মানটা 3 বসিয়ে দিই, আর এর মানটা হচ্ছে 5। আচ্ছা, এত অবধি করার পর এবার কি করব, এবার আমাদের যেটা বার করতে বলেছে সেটা করব, 1/আলফা প্লাস 1/বিটা। নেক্সট স্টেপে কী করবো, এটা লসও করি, খুব সহজ একটা অঙ্ক। দেখো, লসও করার পর কী করতে হয়, এই রাশিটা দিয়ে এটাকে তো ভাগ করতে হয়। তো আলফা বিটাকে যদি আমরা আলফা দিয়ে ভাগ করি, তাহলে ভাগফল হবে বিটা। এই বিটার সাথে এই 1কে গুণ করব, তাহলে কী হবে বিটা প্লাস বিটা দিয়ে এবার আলফা বিটাকে যদি ভাগ করি, বিটা বিটা কেটে গেল, তাহলে আলফা থাকবে, আলফার সাথে 1কে গুণ করব, আলফা হবে। উপরে কি দেখতে পাচ্ছি, উপরে দেখতে পাচ্ছি বীজ দুটো যোগফল, তাই না, তাই যোগফলটা কত বেরিয়েছিল 2/5। তাহলে এবার মানটা বসিয়ে দিই 2/5 ডিভাইডেড বাই আলফা বিটা মানে গুণফল, গুণফল কত 3/5, তাহলে এখানে 3/5 বসিয়ে দাও। এবার 5 5 কেটে গেল, তাহলে কত হলো আনসার 2/3। এটা হলো এই প্রশ্নের আনসার। খুব সহজ একটি অঙ্ক ছিল। এবার পরের অঙ্কতে যাব। আমার একটু ঠান্ডা লেগে গেছে, হ্যাঁ, ওই জন্য গলার আওয়াজটা এরকম, সরি ফর দ্যাট। এবার আমরা 5 নম্বর অঙ্কে যাব, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো বলছি এবিসিডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমনভাবে অবস্থিত যে ওবি ইকুয়ালস টু 6 সেন্টিমিটার, ওডি ইকুয়ালস টু 8 সেন্টিমিটার এবং ওএ ইকুয়ালস টু 5 সেন্টিমিটার। তাহলে ওসির দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এই অঙ্কটা তোমাদের জ্যামিতি মানে বইতে একটা প্রয়োগ আছে জ্যামিতির, সেই প্রয়োগ থেকে এটা কিন্তু দেওয়া হয়েছে। এবং তুমি প্রয়োগটা কোথায় পাবে, তোমরা পিথাগোরাসের যে উপপাদ্য আছে সেই চ্যাপ্টারে কিন্তু পেয়ে যাবে। আমার পেজ নাম্বার জানা নেই, যতদূর আমার মনে পড়ছে এটা তোমাদের পিথাগোরাসের সূত্রতে পেয়ে যাবে, ঠিক আছে, উপপাদ্যর ওই চ্যাপ্টারটাতে।
তো দেখো আমি এখানে সবার প্রথমে একটা আয়তক্ষেত্র অঙ্কন করব এবং এই আয়তক্ষেত্রের এই আয়তক্ষেত্রের অভ্যন্তরে অর্থাৎ ভিতরে একটা বিন্দু আছে। তো ধরে নিচ্ছি আমি বিন্দুটা এইখানটায় আছে, হ্যাঁ, এটা এখন এটাকে নাম দিয়ে দিই ABCD। এবার বলছে OBর মানটা 6। আচ্ছা, এটা যদি হয় তাহলে আমি এখানে নাম দিয়ে দিই, এটার মানটা 6 আর ODর মানটা বলে দিয়েছে 8 সেন্টিমিটার, অবশ্যই সেন্টিমিটার। এবার বলছে ওর মানটা 5 আর OCর মানটা এখানে বার করতে বলেছে। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা কিন্তু এইটার ক্ষেত্রে একটা শর্টকাট মনে রাখবে। এক্ষেত্রে আমরা কি লিখব, যেহেতু ও হলো ABCD আয়তক্ষেত্রের অভ্যন্তরে যে কোনো একটি বিন্দু, তাহলে সেক্ষেত্রে কি হয় জানো তো, সেক্ষেত্রে এখানে একটা লাইন আমরা সরাসরি নিয়ে নেব। সেক্ষেত্রে হয় এই বাহুটার বর্গ আর এই বাহুটার বর্গ, এই দুটো বাহুর বর্গের যোগফল বা সমষ্টি এই দুটো বাহুর বর্গের যোগফলের সমান হবে। অতএব আমরা লিখব OC স্কোয়ার প্লাস AO স্কোয়ার, অর্থাৎ এই বাহুটার স্কোয়ার প্লাস এই বাহুটার স্কোয়ার ইকুয়ালস টু BO স্কোয়ার বা OB স্কোয়ারও লিখতে পারি, OB স্কোয়ার প্লাস OD স্কোয়ার। আশা করছি বুঝতে পেরেছো কি বললাম। এই বাহুটার বর্গ প্লাস এই বাহুটার বর্গ ইকুয়ালস টু এই বাহুটার বর্গ প্লাস এই বাহুটার বর্গ। যেহেতু এটা শর্ট কোশ্চেন, এইটা কী করে আসলো তোমাদের প্রমাণ করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। যদি প্রমাণের আসতেই হয় তাহলে সেটা 3 নম্বরের জ্যামিতির প্রয়োগের অঙ্কতে থাকবে, ঠিক আছে, তোমরা দেখে নিতে পারো। এখন আমরা এখানে যে মানগুলো জানি সেগুলো বসিয়ে দেবো। আচ্ছা, OCর মানটা আমাদের বার করতে বলেছে, তো এটাকে এরকমই রেখে দিই। ওর মানটা দিয়ে দিয়েছে 5, তাহলে বসিয়ে দিই 5-এর স্কোয়ার। OBর মানটা বলে দিয়েছে 6, তাহলে এটা বসিয়ে দিই 6 স্কোয়ার। ODর মানটা বলে দিয়েছে 8, তাহলে এটাকে বসিয়ে দিই 8 স্কোয়ার। এবার এটা ক্যালকুলেশন করি, এটা 25 হবে, 36 হবে, 64 হবে। 36 আর 64 যোগ করলে কত হয়, 100 হয়। এবার 25টা ওপাশে নিয়ে চলে যাব, তাহলে OC স্কোয়ার ইকুয়ালস টু কত হলো, 100 মাইনাস 25। বিয়োগ করলে কত হবে, 75। স্কোয়ারটা আমি যদি তুলে দিই তাহলে কী হয়ে যাবে, √75। এখানে প্লাস মাইনাস হবে, কিন্তু যেহেতু এটা জ্যামিতির অঙ্ক অর্থাৎ বাস্তব অঙ্ক, সেক্ষেত্রে দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাই আমি এখানে ঋণাত্মকটা ইগনোর করলাম, ঠিক আছে, মানে নিলাম না। তাহলে 75। আচ্ছা, 75কে তো এইভাবে লেখা যায় 25 × 3। কেন করলাম, তার কারণ 25-এর বর্গমূল 5 হয়, ঠিক আছে। তাহলে 5 বাইরে বেরিয়ে গেল আর 3টা ভিতরে, তাহলে আমরা পেয়ে গেলাম OCর পরিমাপটা এত সেন্টিমিটার। এটাই হলো আনসার। দেখো কত সহজ একটি অঙ্ক। এবার আমরা পরের অঙ্কতে চলে যাব, অর্থাৎ 6 নম্বর অঙ্ক। তো 6 নম্বর অঙ্ক দেখো তোমরা কি বলেছে, ABC সমকোণী ত্রিভুজের অ্যাঙ্গেল ABC 90 ডিগ্রি, AB 3 সেন্টিমিটার, BC 4 সেন্টিমিটার এবং বি বিন্দু থেকে AC বাহুর উপর BD যা AC বাহুর সঙ্গে D বিন্দুতে মিলিত হয়েছে, মানে লম্ব হচ্ছে, ঠিক আছে। AC বাহুর উপর BD হচ্ছে লম্ব, যেটা AC বাহুকে D বিন্দুতে মিলিত হয়েছে। BD এর দৈর্ঘ্য আমাদের নির্ণয় করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটি অঙ্ক এটা, কিন্তু তোমাদের সদৃশ্যতা, ত্রিভুজের সদৃশ্যতা মানে সংক্রান্ত যে উপপাদ্যগুলো আছে সেখান থেকে দেওয়া হয়েছে। তো দেখো এক্ষেত্রে আমরা কি করব, সবার প্রথমে আমরা একটা ত্রিভুজ আঁকবো, ঠিক আছে। দাঁড়াও, এই হলো তোমাদের সমকোণী ত্রিভুজ, যেখানে বলে দিয়েছে যে বি কোণটা 90 ডিগ্রি অর্থাৎ সমকোণ, তাহলে এটা হচ্ছে বি। এবার বাকি দুটোর ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, এবির পরিমাপটা ছোট, বিসির পরিমাপটা বড়। এখানে এবার ওটা ছোট দেখতে পাচ্ছি, তাহলে এইটাকে আমরা নাম দিই এবি, আর এটা সামান্য একটু বড়, তো এটা বিসি। এটা হচ্ছে 4 সেন্টিমিটার, এটা হচ্ছে 3 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে এটা কত হবে, আমরা জানি যে এইটা 3, 4 আর একটা কত হয়, 5 হয়, কারণ সমকোণী ত্রিভুজ তো, তাহলে 3, 4, 5 অনুপাতে হয়। তাহলে আমরা অতিভুজটা পেয়ে যাচ্ছি 5, ঠিক আছে। এটা যদিও বলেনি, আমরা কিন্তু বলতে পারছি 5। এবার বলছে বি বিন্দু থেকে এসি বাহুর উপর একটা লম্ব আছে, লম্ব, এটা 90 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে বিডির পরিমাপটা চেয়েছে। তো দেখো প্রিয় ছাত্রছাত্রী, এটা তোমরা মনে রাখবে যে এই বিডি, আমি এখানে তোমাদের নোট লিখে দিচ্ছি, এটা তোমাদের খুব ইম্পর্ট্যান্ট।
এই যে বিডির পরিমাপ আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে, বা বিডি বাহু পরিমাপ করতে গেলে যে বাহুর আমাদের সাহায্য নিতে হয় তাদের পরিমাপটাও কিন্তু তোমাদের জিজ্ঞাসা করতে পারে। তো সেক্ষেত্রে আমি সেখানে তোমাদের লিখে দিচ্ছি 1 নম্বর, বিডি ইকুয়ালস টু, অর্থাৎ বিডি পরিমাপ বার করতে গেলে তোমাদের যেটা সূত্র হয় সেটা হলো এবি ইন্টু বিসি বাই এসি, অর্থাৎ এই বাহুটার এই বাহুটার গুণফলকে যদি এই বাহুটা দিয়ে ভাগ করে দিই তাহলে বিডির পরিমাপ পেয়ে যাব। আর একটা উপায় হচ্ছে বিডি স্কোয়ার ইকুয়ালস টু এডি ইন্টু সিডি, অর্থাৎ এই বাহুটার বর্গ এই বাহুটা আর এই বাহুটার গুণফলের সমান হয়। তো আমাদের এই অঙ্কটার ক্ষেত্রে আমরা এই সূত্রটা প্রয়োগ করব। কেন? কারণ এই বাহুটা জানি, এই বাহুটা জানি, আর এটাও তো জেনে গেছি, কারণ পিথাগোরাসের সূত্র ফেলে আমরা এটা বার করে নিতে পারবো। তারপরে এখানে বসিয়ে দিলে আমরা বিডি পেয়ে যাব। তাহলে আমরা লিখব যে এবি 3 সেন্টিমিটার, বিসি 4 সেন্টিমিটার, অতএব এসি ইকুয়ালস টু রুট আন্ডার 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, অর্থাৎ 25, তার মানে 5, তাই না? 3 স্কোয়ার মানে 9, 4 স্কোয়ার মানে 16, 9 আর 16 যোগ করলে 25 হয়, তার 25 বর্গমূল 5 সেন্টিমিটার। আচ্ছা, এসি পেয়ে গেলাম। এবার আমরা এটা লিখব, যেহেতু এবিসি এর অ্যাঙ্গেল বি ইকুয়ালস টু 90 ডিগ্রি, মানে অ্যাঙ্গেল এবিসি ইকুয়ালস টু 90 ডিগ্রি, এবং বিডি লম্ব এসি, এইটা হলে তখনই এইটা হয়, ঠিক আছে? অতএব বিডি ইকুয়ালস টু এবি ইন্টু বিসি বাই এসি। এর মানগুলো আমরা বসিয়ে দিই। এবি হচ্ছে 3, বিসি হচ্ছে 4, আর এসি হচ্ছে 5, তাহলে 3 4 12 বাই 5, 5 দুগুণে 10, পয়েন্ট 4 5 20, তাহলে 2.4 সেন্টিমিটার। এটাই হলো এই প্রশ্নের আনসার। আশা করছি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে। ভিডিওটা কেমন লাগছে সেটাও তোমরা অবশ্যই কিন্তু আমাকে জানিও, ঠিক আছে? আর লাইকও করো যদি ভালো লাগে, আর যদি খারাপ লাগে তাহলে ডিসলাইকও করতে পারো। আর যদি মনে হয় তোমরা ভিডিও থেকে কিছু শিখছো তাহলে অবশ্যই বন্ধুদের সাথে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও, ঠিক আছে? আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। চলো এবার পরের প্রশ্নতে চলে যাই। পরের প্রশ্নটা আমরা দেখতে পাচ্ছি, এটা একটা পরিমিতি থেকে অঙ্কটা দিয়েছে, 7 নম্বর অঙ্ক। দুটি বৃত্তের ব্যাসার্ধের, এটা মানে আমরা পরিসীমাও মানে তোমাদের পরিমিতিও বলতে পারি, আবার জ্যামিতিও বলতে পারি, ঠিক আছে? তো আমরা যেহেতু এই দৈর্ঘ্য বিষয়ক অঙ্ক আছে, তো আমরা সাধারণত এটাকে জ্যামিতির মধ্যে আপাতত ফেলছি, কারণ এই স্পর্শক সংক্রান্ত জিনিস তোমাদের কিন্তু জ্যামিতিতে আছে, ঠিক আছে? তাহলে চলো আমরা দেখি কি বলছে। দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত বলেছে? একটা হচ্ছে 8 সেন্টিমিটার, একটা 3 সেন্টিমিটার। তাদের কেন্দ্রদ্বয়ের দূরত্ব 13 সেন্টিমিটার। বৃত্ত দুটির সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত? দেখো, খুব সহজ একটি অঙ্ক। এক্ষেত্রে আমাদের শুধু একটা সূত্র মনে রাখতে হবে। যে দুটোর ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে তাদেরকে আমি চিহ্ন ধরে নিই, হ্যাঁ? তো ধরে নিচ্ছি ক্যাপিটাল আর, যেটা হচ্ছে 8 সেন্টিমিটার, এটা একটা বৃত্তের ব্যাসার্ধ। স্মল আর মানে আর একটা বৃত্তের ব্যাসার্ধ, যেটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার। আর বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব আমি ধরে নিচ্ছি এক্স। এক্স হচ্ছে বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, যেটা দিয়ে দিয়েছে 13 সেন্টিমিটার। এবার সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, তার জন্য যে সূত্রটা আছে সেটা এইভাবে তোমরা মনে রাখবে, এক্স এর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর বিয়োগফলের স্কোয়ার, ঠিক আছে? এটা কি করে আসলো, তোমরা যদি মানে বিস্তারিত জানতে চাও অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করো, আমি আলাদা করে একটা ভিডিওতে এইটার বিস্তারিত ব্যাপারটা কি, যে এটা কী করে আসলো সূত্রটা, সেটা তোমাদের বুঝিয়ে দেবো, ঠিক আছে? যে দুটো শর্ট কোয়েশ্চেন, এত ডিটেল আমাদের করার দরকার লাগবে না, আমরা শুধু সূত্রটা মনে রাখবো। এবার আমরা এখানে মানটা বসিয়ে দিই, ঠিক আছে? এক্স এর মানটা কত? 13, তাহলে 13 স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর 8 মাইনাস স্মল আর 3, এটার বর্গমূল। আচ্ছা, তাহলে নেক্সট স্টেপে আমরা কি পাবো? আমরা এবার পাবো 13 স্কোয়ার মানে 169 মাইনাস 8 মাইনাস 3 মানে 5, 5 স্কোয়ার, ঠিক আছে? তার মানে হয়ে গেল 169 মাইনাস 25, তার মানে বিয়োগ করলে আসবে 144,
তার মানে 144-এর বর্গমূল কত? 12, তাহলে 12 সেন্টিমিটার। তাহলে এটাই হলো সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য। আচ্ছা, সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের মানেটা কি? ধরো এরকম তোমার একটা বৃত্ত আছে যেটা এখানে বলে দিয়েছে যে এটা এর ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ হচ্ছে 8। আর একটা বৃত্ত আছে ছোট সাইজের বৃত্ত, এটা ব্যাসার্ধ 3, ঠিক আছে? এদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব যেটা বলে দিয়েছে 13। তাই সরল সাধারণ স্পর্শক মানে এইটা, এইখান থেকে এতটা যেটা টাচ করেছে, হ্যাঁ, এইটার দৈর্ঘ্য কত? তো এইটার দৈর্ঘ্য কত হবে? 12। এটা হলো বড় বৃত্তের ব্যাসার্ধ যেটা 8, এটা ছোট বৃত্তের ব্যাসার্ধ যেটা হচ্ছে 3, আর এটা হচ্ছে দূরত্ব বৃত্ত দুটোর কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13। এইটা চেয়েছে, এটা হচ্ছে 12 হবে। এবার পরের প্রশ্নতে যাব, 8 নম্বর প্রশ্ন। আচ্ছা দেখো, বলছে একটি ঘড়ির ঘন্টার কাঁটা 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান কত? আচ্ছা, বৃত্তীয় মানের মধ্যে আমি তোমাদের একটু বলে দিই। বৃত্তীয় মানকে আমরা রেডিয়ান দ্বারা সূচিত করি। তো পাই রেডিয়ান, এটা হচ্ছে একটা কোণের বৃত্তীয় মান। সেই কোণের যে কোণের বৃত্তীয় মান পাই রেডিয়ান, সেই কোণের ষষ্ঠিক মান অর্থাৎ ডিগ্রিতে মান 180 ডিগ্রি, এটা তোমার মনে রাখবে। তো সেই হিসাবে 2 পাই রেডিয়ান অর্থাৎ এই কোণটার দ্বিগুণ কত হবে? তাহলে 180 দ্বিগুণ অর্থাৎ 360 ডিগ্রি হবে। আচ্ছা, কেন এটা লিখলাম দেখো, আমরা জানি একটা ঘড়ির যে ঘন্টার কাঁটা ধরুন এটা ঘন্টার কাঁটা, এখানে আমরা জানি 1 থেকে 12 অবধি মার্কিং করা থাকে, তাই না? তো ঘন্টার কাঁটা যদি পুরোটা এক পাক ঘুরে আসে তাহলে ক ঘন্টা অতিক্রম করবে? 12 ঘন্টা। তাহলে এই বিন্দুকে কেন্দ্র করে পুরোটা ঘন্টার কাঁটায় পুরো এক পাক ঘুরে আসার অর্থ হলো ঘন্টার কাঁটাটা 360 ডিগ্রি ঘুরেছে। 360 ডিগ্রি মানে বৃত্তীয়তে কত? 2 পাই রেডিয়ান। তাহলে আমরা ব্যাপারটা বুঝে গেলাম কেন এটা লিখলাম। কারণ ঘন্টার কাঁটা একটি পূর্ণ আবর্তন করলে 360 ডিগ্রি আবর্তন করে, আর 360 ডিগ্রি আবর্তন করার মানে হলো তার বৃত্তীয় মানটা হবে 2 পাই রেডিয়ান। তাহলে আমাদের চেয়েছে 1 ঘন্টায় কত বৃত্তীয় মান আবর্তন করবে। তাহলে আমরা কি লিখব? আশা করছি বুঝতে পেরেছো। ঘড়ির ঘন্টার কাঁটা 12 ঘন্টায় আবর্তন করে 2 পাই রেডিয়ান কোণ। তাহলে 1 ঘন্টায় কত করবে? কম করবে, তাই আমি ভাগ করে দেবো। তো 2 পাই রেডিয়ান বাই 12, এত ডিগ্রি, এত রেডিয়ান কোণ, তাহলে পাই রেডিয়ান বাই 6। তাহলে এটাই হচ্ছে আনসার। তাহলে 1 ঘন্টায় যে কোণ আবর্তন করে তার বৃত্তীয় মান পাই রেডিয়ান বাই 6। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে চলো আমরা পরের অঙ্কতে চলে যাই, 9 নম্বর অঙ্ক। কি বলছে? ত্রিকোণমিতির অঙ্ক চলে এসছে। tan 4 থিটা ইন্টু tan 6 থিটা ইকুয়ালস টু 1 হলে আমাদের থিটার মান বার করতে হবে। এটা দেখতে হবে না তোমাদের কি, ঠিক আছে? থিটার মান বার করতে হবে। খুব পরিচিত একটি অঙ্ক, tan 4 থিটা ইন্টু tan 6 থিটা। এখানে অনেকেই ভুল করে 4 থিটা বা 6 থিটার কোপাশে নিয়ে চলে যাও। এটা সবসময় তোমরা জানবে, ট্যান আমি যদি ধরো 45 ডিগ্রি লিখছি, ঠিক আছে, এটার মানে কিন্তু এই নয় যে ট্যান ইন্টু 45 ডিগ্রি, এটা কখনোই না। ট্যান 45 এটা পুরো একটা রাশি, 45 আর ট্যান দুটো কিন্তু আলাদা জিনিস না। তাই এখান থেকে আমি 4 থিটাটাকে আলাদা করতে পারি না বা 6 থিটাটাকে আলাদা করতে পারি না। আমাদের এখান থেকে যদি কিছু নিয়ে আসতে হয় ট্যান সমেত নিয়ে আসতে হবে। তো সবার প্রথমে আমি কী করবো? এই ট্যান 4 থিটাটা ওপাশে নিয়ে চলে যাব। তাহলে কী হবে? 1/tan 4 থিটা। এরপর আমরা ত্রিকোণমিতির সূত্র প্রয়োগ করব। ত্রিকোণমিতির প্রত্যেকটা স্টেপে মোটামুটি আমাদের সূত্র পড়ে। তো 1/tan 4 থিটা মানে কি হয়ে গেল? cot 4 থিটা। 1 দিয়ে কোনো রাশি লেখার অর্থ হচ্ছে সেই রাশিটার উল্টো রাশি। যেমন আমি যদি বলি 1/5, 1/5 মানে 5-এর উল্টো, ঠিক আছে? তো ট্যানের উল্টো কি হয়? cot হয়, তাহলে cot 4 থিটা। এবার আমরা আর একটা সূত্র প্রয়োগ করব। কটটাকে যখনই আমি ট্যান লিখবো না, তখনই এই অ্যাঙ্গেলটাকে মানে এই কোণটাকে 90 ডিগ্রি থেকে বাদ দিয়ে দিতে হবে। এটা হচ্ছে পূরক কোণের সূত্র। সূত্রটা কি? এইটা হলো সূত্র, যে ট্যান 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়ালস টু কট থিটা। তোমরা লক্ষ্য করো এখানে যে থিটা আছে, এখানে সেই থিটাটা আছে। অর্থাৎ যখনই কট থিটা আছে, যখনই থিটাটাকে মানে ট্যান কটটাকে যখনই ট্যান করে দেবো, তখন এই থিটাটাকে 90 থেকে মাইনাস করে লিখে দেখাতে হবে তোমাকে, ঠিক আছে? তাহলে চলো এবার আমরা, আশা করছি বুঝতে পেরেছো। এবার ভেবে নাও ট্যান ট্যান কেটে গেলো, কাটবে না, কখনোই কাটবে না, কারণ এভাবে কাটা যায় না। কারণ ট্যান আর 6 থিটা এটা তো আলাদা না, আলাদা যদি হতো তাহলে কেটে দিতাম।
কিন্তু এটা আলাদা না, তাই ভেবে রাখো ট্যান ট্যান কাটলো কিন্তু কাটে না, এটা তোমরা তুলনা করছো। দুদিকটা তুলনা করে বলতে পারছি যে 6θ ইকুয়ালস টু 90° মাইনাস 4θ। 4θটার পাশে নিয়ে চলে আসো, 6θ প্লাস 4θ ইকুয়ালস টু 90°। 6 আর 4 যোগ করলে 10 অর্থাৎ 10θ ইকুয়ালস টু 90°। কেটে গেল, তাহলে θ ইকুয়ালস টু কত হলো 9°। তাহলে এটা হলো আনসার। এবার আমরা পরের প্রশ্নতে যাব। পরের প্রশ্ন মানে হয়ে যাচ্ছে তোমাদের 10 নম্বর প্রশ্ন। আচ্ছা 10 নম্বর প্রশ্ন কি বলছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেন্টিমিটার এবং আয়তন 100 পাই ঘন সেমি, শঙ্কুটির তির্যক উচ্চতা কত? তাহলে কি কি দিয়েছে? উচ্চতা দিয়েছে অর্থাৎ এইচ দিয়ে দিয়েছে। আমরা যদি ছবি আঁকি, এটা হলো এইচ, এটা হলো আর, এটা হলো এল মানে তির্যক উচ্চতা, ঠিক আছে। আচ্ছা এবার আয়তন দিয়ে দিয়েছে, শঙ্কুর আয়তন মানে ভি, আয়তনের সূত্র কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, যেটা দিয়ে দিয়েছে 100 পাই। তাহলে যেটা যেটা দিয়েছে সেটা আমরা এখানে লিখে নিই। ভি দিয়ে দিয়েছে অর্থাৎ 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা দিয়েছে 100 পাই। তো যেটা দিয়ে দিয়েছে আমরা সেটাকেই আগে কাজে লাগাই। দেখো কেন কাজে লাগাবো, কারণ আর এর মানটা আমাদের বার করতে হবে, এইচ এর মানটা আমাদের দিয়ে দিয়েছে। যদি এখানে আর এর মান, এখানে যদি এইচ এর মানটা আমি 12 বসিয়ে দিই, তাহলে এইটাকে সমাধান করলে আমরা আর এর মান পেয়ে যাব বা আর স্কোয়ার পেয়ে যাব। এখন আর স্কোয়ার জানা থাকলে আমি এটা পেয়ে গেলাম, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এই যে এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি এটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। তো সেই সমকোণী ত্রিভুজের যদি এটা জানা থাকে, তাহলে এটা তো খুব সহজেই বেরিয়ে যাবে না, পিথাগোরাসের সূত্র আমরা ফেলবো, খুব সহজে বেরিয়ে যাবে। এই কারণেই আমরা আর স্কোয়ারটাকে আগে বার করব, তারপর পিথাগোরাসের সূত্র ফেলবো, ঠিক আছে। তাহলে চলো আমরা করি। তাহলে লিখবো 1/3 পাই আর স্কোয়ার, আর এইচ এর মানটা আমরা বসিয়ে দিই 12 ইকুয়ালস টু 100 পাই। এবার দুদিক থেকে পাই পাই কেটে গেল, 3 আর 12 কেটে গেল, তাহলে আর স্কোয়ার ইকুয়ালস টু 100/4 25, তাহলে আর স্কোয়ার 25। এবার আমরা এখান থেকে স্কোয়ারটা তুলে রুট নিয়ে এটাকে বার করতে পারি, কিন্তু আমরা দরকার নেই, আমরা আটটা আর স্কোয়ার হিসেবেই রাখি। দেখো কেন রাখছি, তার কারণ সূত্রটা কি, পিথাগোরাসের সূত্র বলছে এল স্কোয়ার অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে দেখো সরাসরি মানটা বসাতে পারবো, ওই জন্যই এইভাবে লেখা হয়েছে। এলটা কি, তির্যক উচ্চতা। আচ্ছা আর স্কোয়ারের মানটা বসিয়ে দিই সরাসরি, এইচ এর মান 12, তাহলে 12 স্কোয়ার 25। আমরা একটা জিনিস জানি যেটা হচ্ছে 5 12 13, ঠিক আছে। আর এর মান 5 আসছে, তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 12 হয়, তাহলে এটা 13 হবে। এটা কিন্তু পিথাগোরাসের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি যে এই ধরনের ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তাহলে উত্তরটা 13 বেরোবে। এটা 144 যোগ করলে 169 হয়, 169। এবার এল স্কোয়ারটা তুলে দিলে রুট 169 আসবে, যার মানে হলো 13 সেন্টিমিটার। তাহলে হলো এটা এই প্রশ্নের উত্তর, ঠিক আছে। আর দুটো অঙ্ক আছে, তাহলে চলো আমরা তাড়াতাড়ি করে সেরে নিই। 11 কি বলছে, বলছে যে দুটি গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 1:4 হলে তাদের আয়তনের অনুপাত কত? আচ্ছা এ হচ্ছে, আমরা এ দ্বারা বক্রতলকে সূচিত করি, তো ধরে নাও এ লিখছি, তাহলে A1/A2, ঠিক আছে। A1/A2 কত? এটা হচ্ছে দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফল 1:4 দিয়ে দিয়েছে, আর তাদের আয়তন অনুপাত অর্থাৎ V1/V2 এটা চেয়েছে। এইভাবে লিখবো, তাহলে কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। যেহেতু দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফল আলাদা, তার মানে তাদের ব্যাসার্ধটাও আলাদা হবে, ঠিক আছে। কারণ গোলকের ক্ষেত্রে আয়তন বলো বা ক্ষেত্রফল বলো সবই তার ব্যাসার্ধের উপর নির্ভর করে। তো যেহেতু অনুপাত দেখতে পাচ্ছি ক্ষেত্রফলের আলাদা, তার মানেই হচ্ছে তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্যটাও আলাদা হবে। তো আমরা ধরে নেব যে ব্যাসার্ধের দৈর্ঘ্য R1 আর R2। আচ্ছা গোলকের বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, 4 পাই ইন্টু ব্যাসার্ধের স্কোয়ার। তো যেহেতু প্রথম গোলক তাই এটাকে R1 ধরে নিচ্ছি, এটা দ্বিতীয় গোলক তাই এটাকে R2 ধরে নিচ্ছি, ঠিক আছে। R1 R2 গোলক দুটির ব্যাসার্ধের পরিমাপ। 4 পাই কেটে গেল,
তাহলে R1 আর R2 দুটোতেই স্কোয়ার আছে, তাই হোল স্কোয়ার দিয়ে দিলাম 1/4, স্কোয়ারটা তুলে রুট হয়ে যাবে, তার মানে কত 1/2। আচ্ছা, এবার আমরা আয়তনের অনুপাত যেটা আমাদের এখানে বার করতে দিয়েছে সেটা বার করব। তাহলে V1/2। এবার গোলকের আয়তনের সূত্র হচ্ছে 4/3 পাই ইন্টু ব্যাসার্ধের কিউব, তো R1 এর কিউব লিখবো যেহেতু প্রথম গোলক, 4/3 পাই ইন্টু R2 কিউব, 4/3 পাই পাই কেটে গেল। আচ্ছা, R1/R2 দুটোরই হোল কিউব আছে, মানে কিউব আছে, তাহলে এটা হোল কিউব করে দিলাম। এবার এর মানটা কত, হাফ, হাফটা বসিয়ে দাও, এত সহজ। তাহলে 1:8, তাহলে আমরা কী পেলাম, আয়তনের অনুপাত 1:8, এটাই তাহলে আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছ। এবার পরের অঙ্কতে চলে যাব, শেষ অঙ্ক। দেখো লাস্ট অঙ্ক এখানে, যদি UI ইকুয়ালস টু xi মাইনাস 35/10, সাম অফ FI UI ইকুয়ালস টু 30 এবং সাম অফ FI ইকুয়ালস টু 60, এটা হচ্ছে সিগমার চিহ্ন, এটা দিয়ে যোগ বোঝায় সমষ্টি। ঠিক আছে, তাহলে x বার অর্থাৎ x এর গড় আমাদের বার করতে হবে। তো দেখো এখানে ইউ চিহ্নটা আমরা ব্যবহার করে থাকি যৌগিক গড় বার করার ক্ষেত্রে, যেটা তোমাদের ক্রম বিচ্যুতি পদ্ধতি আছে, সেই ক্রম বিচ্যুতি পদ্ধতিতে ইউ চিহ্নটা ব্যবহার করা হয়। তো আমরা এখানে সবার প্রথমে এটাকে যেটা বুঝে নেব, যেহেতু এটা ইউ চিহ্নটা আছে, এর থেকে আমরা একটা ধারণা পেয়ে গেলাম যে এটা ক্রম বিচ্যুতি পদ্ধতিতে আমাদের গড়টা বার করতে হবে। আচ্ছা, এক্স বার ক্রম বিচ্যুতি পদ্ধতির সূত্রটা কি, এ প্লাস সাম অফ এফআই ইউআই ডিভাইডেড বাই সাম অফ এফআই ইন্টু এইচ, এটা হচ্ছে সূত্র। এই চিহ্নগুলো তোমরা হয়তো জানো সব কিছুই, আমি আরেকবার বলে দিচ্ছি। এ মানে হচ্ছে কল্পিত গড়, এফআই ইউআই এটা হচ্ছে যেটা হচ্ছে পরিসংখ্যা, আর ইউআইটা হচ্ছে তোমার বিচ্যুতি। তো এই দুটোর গুণফলের যোগফল ডিভাইডেড বাই পরিসংখ্যার যোগফল ইন্টু শ্রেণী দৈর্ঘ্য। আচ্ছা, এবার এখানে ইউআই এরও একটা সূত্র আছে, ইউআই এর সূত্র হচ্ছে xi মাইনাস এ ডিভাইডেড বাই এইচ। এবার যদি ভালো করে লক্ষ্য করো, এই ইউআই এর মানটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। দেখো ইউআই এর মানটা দিয়েছে xi মাইনাস 35/10, তাহলে এটাকে লিখবো আমরা xi মাইনাস 35/10। এবার যদি তুমি এইটার সাথে তোমরা যদি এটাকে তুলনা করো, তাহলে দেখো আমরা কী পাচ্ছি, a ইকুয়ালস টু 35 আর h ইকুয়ালস টু 10, তাহলে আমরা লিখবো a ইকুয়ালস টু 35 আর h ইকুয়ালস টু 10, ব্যাস এটাই আমাদের দরকার ছিল। এবার এখানে আমরা বসিয়ে দিই। আচ্ছা, এর মানটা 35 প্লাস এফআই ইউআই যেটা এখানে দেওয়া আছে, এফআই ইউআই কত আছে 30, তাহলে উপরেও লিখবো 30 ইন্টু এইচ, এইচের মান বসিয়ে দাও 10, আর এফআই এর সাম কত দিয়েছে বা যোগফল কত দিয়েছে 60, তাহলে 60 বসিয়ে দাও, 30 দুগুণে 60, 2 দিয়ে 5, তাহলে 35 প্লাস 5 দ্যাট ইজ ইকুয়ালস টু 40, তাহলে আমরা পেয়ে গেলাম এক্স বার, তাই না, এক্স বার পেয়ে গেলাম 40। তাহলে এটাই হলো এই প্রশ্নের আনসার। ভালো লাগলে অবশ্যই লাইক করো, ওকে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, সবার ফার্স্ট কাজ হবে তোমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়া, তাহলে যখনই আমি আপলোড করবো তার ভিডিও নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে, ওকে। চলো।